বৈশাখ মাসটা হচ্ছে অনেকটাই মুড ডিসঅর্ডারের মতো। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উদ্দিন পিঙ্গল জটাজাল, তপক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল, কারে দাও ডাক। যখন এসেছিলে, যখন এসেছিলে, অন্ধকারে চাঁদ ওঠেনি। বৈশাখ মাসটা হচ্ছে অনেকটাই মুড ডিসঅর্ডারের মতো। এই হুড়মুড় করে গরম পড়ে, আবার কিছুদিন পরে আবার ঝড় হয়। বেশিরভাগ সময় একদম গরমে থাকাই যায় না, ঘেমে টেমে অবস্থা কাহিল। আবার কয়েকদিন পর পরই হঠাৎ হঠাৎ অনেক ঝড় আসে, তখন এত বেশি ঠান্ডা হয়ে যায় যে ফ্যান ছেড়ে ঘরে বসে থাকা যায় না। যাদের যাদের টিনেজ বয়সে বাইপোলার ডিসঅর্ডার ছিল, কিংবা এখন যাদের বাইপোলার ডিসঅর্ডার ডায়াগনোসড হচ্ছে, তারা এই অনুভূতিটার সাথে অনেকটাই পরিচিত হবেন। মনে হয় যে এই অনেক ঝাপাঝাপি, আবার এই হঠাৎ লো বলতে এত লো, এত ডিপ্রেসিং যে কিছুই ভালো লাগে না। আবার যখন হাই হয়, ম্যানিং স্টেটে থাকে, তখন এত বেশি হাই হয় যে কোনো কিছু খেয়ালই থাকে না, যা খুশি তাই করতে থাকে। তো সেই রকমের আনপ্রেডিক্টেবল আর খুব ভলাটাইল একটা মান্থ। এই মান্থটা এরকমের যখন গরমের কারণে অনেক ফুল ফোটে, অনেক ফল ফোটে, অনেক ফল ফলে, অনেক লাইক লাশ ব্লসম আমরা চারপাশে দেখতে পারি। বাট এট দ্য সেম টাইম হঠাৎ ঝড় এসে সেই গাছপালা উপড়েও কিন্তু উপড়ে পড়ে যেতেও সময় লাগে না। হঠাৎ অনেক বড়, অনেক জোরে বিদ্যুৎ চমকালো, বা অনেক জোরে বাজ পড়লো, অনেক জোরে বাতাস ছাড়লো, ঝড় ছাড়লো, সাথে সাথে সেই ব্লসম গুলো দেখা যায় যে উপড়ে মরে যায়। আর এখন তো গাছে গাছে আম, সবখানে আম। ঝড় যখন আসে তখন আম আম ঝরে ঝরে পড়ে। তো আসলে খুবই আনপ্রেডিক্টেবল এবং খুবই মজার একটা মাস। বেঙ্গলি মান্থের বাংলা বছরের প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস। তো আমার মাথায় ছিল যে আমি যদি এই মাসটাকে একজন পার্সন হিসাবে প্রেজেন্ট করতে চাই, মাসটাকে যদি আমি পার্সনিফাই করতে চাই, পার্সনিফিকেশন অফ এ মান্থ, তাহলে কেমন হয়? যেমন আমাদের দেশীয় কিছু মোটিভ এবং আমাদের আহ, দেশীয় যা কিছু ভিজুয়াল সবকিছু এক করে যদি আমি একটা পোর্ট্রেট করতে চাই, তাহলে জিনিসটা কেমন দাঁড়াবে? তো সেই জন্যই এই পোর্ট্রেটটা আঁকা। এই পোর্ট্রেটটার পেছনে অনেকগুলো ইন্সপিরেশন আছে। তার মধ্যে একটা, এক্সকিউজ মি, আমার আজকে অনেক অনেক ঠান্ডা লেগেছে। সো তার মধ্যে একটা স্পেশাল ইন্সপিরেশন হচ্ছে অ্যান্টোনিও ভিভালদির সামার কনসার্টো। তো ওনার 4টা কনসার্টো একসাথে বলে কনসার্টি আছে, দ্য 4 সিজনস ভায়োলিন কনসার্টি। সেখানে হচ্ছে উনি প্রত্যেকটা সিজনের এক্সপ্রেশন ক্রিয়েট করেন, যে কোন সিজনে কোন ধরনের সাউন্ড হতে পারে। যে প্রত্যেকটা সিজনকে যদি একটা কনসার্ট, একটা ভায়োলিন কনসার্ট দিয়ে, একটা মিউজিক দিয়ে
স্পেসিফিক সুর দিয়ে যদি প্রকাশ করা যেত তাহলে কোন সিজন কেমন হতো। তো ওনার যে কনসার্টটি ভায়োলিন কনসার্টের ভিতরে আমার যেটা প্রিয় সবচেয়ে সেটার নাম হচ্ছে সামার। আর আপনি যদি সেটা শুনেন তাহলে দেখবেন যে খুবই মজার। মাঝে মাঝে মনে হয় যে অনেক ধীর স্থির হয়ে চলছেই তো চলছে, আহ অনেকক্ষণ ধরে চলছে, কিছুই মজার হচ্ছে না। তারপরে হঠাৎ করে একটা ক্লাইম্যাক্সের মতো হুড়মুড় করে খুব এক্সাইটিং মিউজিক শুরু হয়ে যায়। আবার সেই হুড়মুড় করে এক্সাইটিং মিউজিক শুরু হয়ে যাওয়ার আহ, কিছুক্ষণ পরে আবার মনে হয় একদম টেনে টেনে ধীরে ধীরে চলছে তো চলছে এই মিউজিক, আর থামছে না। আবার কিছুক্ষণ পরে আবারও অনেক এক্সাইটেবল হওয়া শুরু করে দেয়। তো এটাও একটা ইন্সপায়ারেশন ছিল, লাইক ওয়ান অফ মেনি। শুধু যে এটা তা না, ইনফ্যাক্ট গ্রীষ্মকাল হোক শীতকাল হোক, যে কোনো রকমের ঋতুকেই পার্সোনাফাই করার একটা ব্যাপার আছে কবিদের ভেতরে, মিউজিশিয়ানদের ভেতরে। আর আমরা যারা ছবি আঁকি তারা তো এই জিনিসটা রেগুলারলি করে থাকি। বিভিন্ন থিম নিয়ে আমরা কাজ করি না, যে কোন সিজন দেখতে কেমন, লাইক কোন ফ্রুট, প্রত্যেকটা ফ্রুটকে যদি আমি একটা টুন হিসাবে এক্সপ্রেস করি তাহলে কোন ফ্রুটটা কোন টুন হবে, এরকমের মজার মজার কাজ। তো মাত্র পহেলা বৈশাখ শেষ হয়েছে গত মাসে। তো এবারের পহেলা বৈশাখটা স্পেসিফিক্যালি অনেক মজার ছিল। সেই করোনার পর থেকে 2020 সালের পর থেকে এটাই কিন্তু আমার ফার্স্ট পহেলা বৈশাখ যেখানে আমি বাইরে গিয়েছিলাম, আমি আলোকিতে গিয়েছিলাম ঘুরতে। তো গত 6 বছরে আমি পহেলা বৈশাখে কিছুই করিনি, এবারই ছিল সব থেকে বড় বৈশাখের যত আয়োজন। তো এবারের শোভাযাত্রার নাম তারা দিয়েছিল বৈশাখী শোভাযাত্রা। তো অনেক মজা হয়েছে। তো আমার কাছে মনে হলো যে যাই, বৈশাখের যে ব্লসমিং, যে প্রস্ফুটিত যে বিষয়টা আছে, গ্রীষ্মের যে গ্রীষ্মকালের যে পুষ্পোদ্গম সেইটা, আর এই সময়ের গরম, এই সব কিছু মিলিয়ে একটা ছবি এঁকে ফেলি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, সেটার নাম হচ্ছে বৈশাখ। এবং সেই কবিতাটি হচ্ছে কল্পনা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কবিতাটির প্রথম 4 লাইন হচ্ছে, হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উদ্দিন পিঙ্গল জটাজাল, তপক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষান ভয়াল, কারে দাও ডাক। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ছায়ামূর্তি যত অনুচর, দগ্ধ তাম্র দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে, কি ভীষ্ম অদৃশ্য নৃত্যে মাতি উঠে মধ্যাহ্ন আকাশে, নিঃশব্দ প্রখর ছায়ামূর্তি তব অনুচর। মত্ত শ্রমে শোষিছে হুতাশ, রহি রহি দহি দহি উগ্র বেগে উঠিছে ঘুরিয়া, আবর্তিয়া তৃণপর্ণ ঘূর্ণ ছন্দে শূন্যে আলোরিয়া, চূর্ণ রেণুরাস মত্ত শ্রমে শোষিছে হুতাশ। দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী, পদ্মাসনে বস আসি, রক্ত নেত্র তুলিয়া ললাটে,
শুষ্ক জল নদী তীরে, শস্য শূন্য তৃষাদীর্ণ মাঠে, উদাসী প্রবাসী, দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী। তো রবীন্দ্রনাথের যে এই কবিতাটি নিয়ে আমি যতটুকু না ব্যাখ্যা দিতে পারবো তার থেকে বেশি ভালো ব্যাখ্যা দিতে পারবেন ডক্টর নাহিদ হক। ডক্টর নাহিদ হক হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন অধ্যাপক। তিনি দীর্ঘদিন ধরে বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষকতা ও গবেষণায় যুক্ত আছেন। তো তিনি এটা নিয়ে যা লিখেছেন তার একটি ব্লগে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু কবিতায় বৈশাখের উল্লেখ রয়েছে। কবি বৈশাখের প্রকৃতির বিশিষ্টতাকে অনুধাবন করতে চেয়েছেন। দেখেছেন প্রকৃতির রুদ্র বিষণ্ণ রূপ। বৈশাখ কবির কাছে কখনো বার্তা বয়ে এনেছে, কখনো প্রতীক হয়ে ধরা দিয়েছে। তিনি যে হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, এটা বলেছেন, সেটা নিয়ে উনি বলেছেন যে বৈশাখকে উনি একজন ভৈরব বলেছেন, একজন রুদ্র, কঠিন, মনে করুন যে ট্যান্ড লাইক অনেক জরাজীর্ণ পুরনো একটি আদি সত্তা হিসাবে কল্পনা করেছেন। তো সেটা নিয়েই ডক্টর নাহিদ হক আরো বলেছেন যে বৈশাখের শুষ্ক রুক্ষ প্রকৃতি আমাদের চিন্তা চেতনায় ব্যক্তি ইমেজ হয়ে ধরা দেয়। সেই ব্যক্তি ইমেজ নিয়ে যায় আমাদের ভারতীয় পৌরাণিক ইমেজ ভৈরব অর্থাৎ শিব চরিত্রের কাছে। কবি দীপ্তচক্ষু শীর্ণ সন্ন্যাসী বৈশাখকে তার উগ্র ভয়াল রূপ ত্যাগ করে পদ্মাসনে বসতে বলেন। বিগত বছরের অবস্থা কবির কাছে অস্পষ্ট থাকে না। কবি জানেন নতুন বছরের সূচনায় পৃথিবীর পরিত্যক্ত গত বছর ভস্মীভূত মৃত বছরে পরিণত হয়। কবি বৈশাখকে আহ্বান করেন শান্তিময় মন্ত্র উচ্চারণের জন্য। রবীন্দ্রনাথ ভৈরব রূপ সেই প্রকৃতিকে নিয়ে যান বিশ্ব প্রকৃতির কাছে, বিশ্ব সংসারের কাছে। তো এখানে যে রকমের রবীন্দ্রনাথ ঠাকুর বৈশাখকে কল্পনা করেছেন গেরুয়া বসনে, বৈরাগ্যের প্রতীক হিসাবে, তো আমি এখানে বৈশাখকে কল্পনা করেছি সেরকমেরই একটি আদিম সত্তা হিসাবে, কিন্তু সেটি একটি নারী সত্তা, সেটি একটি জন্মদাত্রী নারী সত্তা, যে সত্তা ফুল ফলের জন্ম দেয়, যেখানে অনেক কিছু গ্রো করে, এবং যে ডুয়ালিটি, এই ঋতুর যে ডুয়ালিটিটা, সেই ডুয়ালিটিটাও যেরকম যেন ছবির মাঝে ধরা পড়ে। আমি এখানে আমার যে মডেলকে চয়েস করেছি তাকে আমি ইচ্ছে করে একটু ডার্ক স্কিনের একজন মডেলকে আমি বেছে নিয়েছি, যাতে সেই কালচে ধরা বা রোদে পোড়া তামাটে রূপটা, বৈশাখের তামাটে রূপটা যেন ধরা পড়ে, যেন সেই রুক্ষ পুরনো সত্তা, যেখানে অনেক দিন ধরে অনেক কিছু জন্মাচ্ছে, সেই রকমের একটা লুক আসে, সেই চেষ্টাটা করেছি। আর আমি এখানে যে ফুলগুলো চয়েস করেছি সেগুলোর ইংরেজি নাম হচ্ছে জাঙ্গল জেরানিয়াম, আর বাংলা নাম হচ্ছে রঙ্গন ফুল। আর রঙ্গন ফুল আমাদের দেশে প্রচুর পাওয়া যায়, কৃষ্ণচূড়া ফুলের মতো অনেক লাল লাল ঝোপে আগুনের মতো ফুলে ফুলে থাকে। তো রঙ্গন ফুলের যে লাল রংটা, সেই লাল রংটা হচ্ছে খুব ইন্টেন্স একটা লাল রং।
আগুনের মতো একটা লাল রং। লাল রং সাধারণত আর্টিস্টরা ব্যবহার করেন যখন তাদেরকে কোনো ইন্টেন্সিটি বা কোনো শক্তিশালী কোনো মেসেজ দিতে হয় তখন। আর এখানে লাল ফুল আর লাল শাড়ি ব্যবহার করার কারণ হচ্ছে যে আমি চাচ্ছিলাম যে সেই সত্তাটা, সেই গ্রীষ্মের আদি সত্তা, গ্রীষ্মের আদি নারী সত্তা, তাকে যেন খুবই শক্তিশালী মানে এবং খুবই স্ট্রং, খুবই ইম্পোজিং এবং খুবই ইন্টেন্স একটা ক্যারেক্টার হিসেবে দেখানো যায়, সেই রকমের একটা আবহ তৈরি করার জন্য হচ্ছে গিয়ে রঙ্গন ফুলগুলো আমি ব্যবহার করেছি। তবে এর সাথে ছোট একটা গোলাপি রঙের একটা গোলাপ ফুলও আছে। ধরা যাক যে একটু কোমলতা মিশ্রিত অগ্নি তপ্ত একটা আবহ তৈরি হয়। আমার আঁকা স্কিন টোনের জন্য আমি প্রচুর পরিমাণের গাম অ্যারাবিক ব্যবহার করতে হয়েছে, কারণ ওয়াটার কালার সাধারণত খুবই ট্রান্সপারেন্ট এবং ম্যাট একটা লুক দেয়। তো আমি চাচ্ছিলাম যে খুব চকচকে একটা লুক দিক, কিন্তু আমি সেটা জল রঙেই করতে চাচ্ছিলাম। তো স্কিনের যে চকচকে বিষয়টা তৈরি করার জন্য আমাকে প্রচুর পরিমাণের গাম অ্যারাবিক ব্যবহার করতে হয়েছে। সো এভরিওয়ান, আমার নামই ইজেল, যদিও ইজেল আসলে ছবি আঁকার ক্যানভাসে ছবি আঁকার জন্য যে 3 পায়ের যে স্ট্যান্ডটা সেটাকে ইজেল বলে, কিন্তু আমার নামই ইজেল। আর আপনারা দেখছেন আমার পেইন্টিং, স্পিড পেইন্টিং। এটা শেষ হওয়ার পরে এই পেইন্টিংটার ফুল ভার্সনটি আপনারা দেখতে পাবেন। আমার পেইন্টিং যদি আপনাদের ভালো লাগে, আমার কাজ যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর এর পরের ভিডিওগুলোও দেখবেন। এর পরের ভিডিওতে আমি আমার আর্ট নয়, কিন্তু একজন সাংঘাতিক পোলিশ একজন আর্টিস্টের পেইন্টিং নিয়ে কথা বলতে আসব। তো সেই ভিডিওটি দেখতে অবশ্যই আসবেন, বিকজ নেক্সট উইকে আমরা জিসওয়াফ বেকশিনস্কি এর কাজ নিয়ে কথা বলবো। আশা করি আমার ডিটেল পেইন্টিং আপনাদের কাছে ভালো লাগছে। এখন বাকি যতটুকু সময় আছে ততটুকু সময় আপনারা মিউজিক শুনতে শুনতে আমার স্পিড পেইন্টিং দেখতে পারেন। আর যদি আমার পেইন্টিং ভালো লাগে তাহলে প্লিজ ভিজিট ezelartstudio.myshopify.com এ। সেখানে গেলে আপনারা আমার সব কয়টা পেইন্টিং এর সুন্দর সুন্দর সব মার্চেন্ডাইজ পেয়ে যাবেন। আমাদের ক্যানভাস প্রিন্টিং গুলো খুবই সুন্দর আর খুবই লাইভলি, কালারগুলো খুব ভালো। তাহলে আমি আজকের মতো এখানেই গেলাম। ওকে, সাবস্ক্রাইব করবেন সবাই। টাটা, বাই বাই। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে তো শুধুমাত্র 20 মিনিটের স্পিড পেইন্টিং আছে। আমার এই পেইন্টিং এর জন্য টোটাল স্পিড পেইন্টিং এর টোটাল লেন্থ ছিল হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। আর সেই সব কয়টা স্পিড পেইন্টিং প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখতে চান, তাহলে আমার প্যাট্রিয়নে সাবস্ক্রাইব করবেন, আমার প্যাট্রিয়ন ফলো করে সেখানে একজন পেট্রন হতে হবে। তাহলে সব কয়টা স্পিড পেইন্টিং এর অ্যাক্সেস আপনারা একসাথে পেয়ে যাবেন। ওকে, তাহলে থ্যাংক ইউ, বাই।